এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীজ ব্লগ। গুড মর্নিং। সব কিছুর পরে কালকে ডাক্তারদের দাবিগুলো মাননীয়া শুনেছেন এবং তার মধ্যে থেকে কিছু কিছু তার মতন করে রেখেছেন, এবং সেটা আমাদের এই ডাক্তারদের সাথে থাকা লড়াইয়ের অনেকটা জয়। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে অভয়ার ধর্ষণকারীরা কিন্তু এখনও বাইরে ঘুরছে, এখনও তার সুবিচার, ন্যায় বিচার আমরা পাইনি। এইভাবে আস্তে 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 ছোট্ট ছোট্ট করে সিঁড়ি এগিয়ে গিয়ে উপরে উঠে আমরা কিন্তু বিচারের কাছে পৌঁছতে পারবো। তো দেরি না করে আজকে দিনটা শুরু করা যাক। আজকে দিনে কি আছে? আজকে আছে আমার শ্যুট। এখন উঠে পড়েছি, একটু জল দিচ্ছি, আমার বাচ্চাগুলোকে একটু জল খেতে দিচ্ছি। প্রচুর জল খেয়েছে কদিন ধরে, যা বর্ষা হয়েছে, তবু গাছে একটু জল দিয়ে দিই, কারণ বেরিয়ে যাব মাঝে মাঝে। আজকে রোদ উঠছে। শ্যুট আছে স্যামসাংয়ের আর টাইটানের দুটো, তারপরের দিন আরও দুটো রয়েছে তানিষ্কার মিয়া। আজকে যে শ্যুটগুলো আছে সেগুলো কমপ্লিট করি। আজকে গোটা দিন তোমরা সাথে থাকবে, দেখবে কীভাবে শ্যুট হয়, কীভাবে ব্র্যান্ড শ্যুটগুলো করতে পারি। ব্যাস, আরেকটা ঘটনা তোমাদেরকে একটা জিনিস দেখাই। খবর চলছে ফোনে। এই যে এই সাইডে আমার যে রান্নাঘরটা আছে আর এই যে ঠাকুরের সিংহাসন, এই রান্নাঘরটা পুরোটা আমি টেবিল করে নেব। রান্নাঘরের টেবিল যেমন থাকে পুরোটা সিঙ্ক দিয়ে পুরো রান্নাঘরের মতন একটা করে নেব ওপেন। আর এইটা এখান থেকে সরে ওইখানটায় চলে যাবে, ওয়াশিং মেশিনটা ওখানটা থাকবে, আর এই জায়গাটা পুরোটা একটা কিচেন ক্যাবিনেট মতন হয়ে যাবে। এটাকে হাফ করে দেয়ালের উপরে টানে তুলে দেবো, আর এটাকে হাফ করে ব্যবহার করা হবে। বাকি এই জায়গাটা আর কি রিনোভেট করা হবে, কারণ এই যে পাইপটা দেখছো, যতবার কিনি ততবার এই ইঁদুরে খেয়ে ফেলে, ছিঁড়ে ফেলে, ওইখান দিয়ে ঢুকে। তো তার পথ একেবারে যাতে বন্ধ করে দেওয়া যায় সেই মতনই একটা ব্যবস্থা করা হচ্ছে। আর এইখানে যে ঠাকুরের সিংহাসনটা রয়েছে, এই জায়গাটা নিয়ে একটু ভাবা হচ্ছে যে কি করা যায়। তলায় একটা বড় মতন টেবিল করবো, যেটাকে স্লাইডিং করে দেওয়া যাবে, যেটা সাইডে ভেতর কিছু রাখাও যাবে, ঠাকুরের বাসন তো এই জায়গাটাকেও সুন্দর করে করব। আপাতত এই দিকটার উপরে আমার খরচ আছে, এই দিকটা আমি নিজে হাতে নিজের মতন করে খরচ করে সাজাবো, গোছাবো। এইগুলোর উপরে কালকে দুদিন ধরে মিস্ত্রি এসেছিল, দেখে গেছে, আগামীকাল আসবে ওয়াশিং মেশিনটা সরাবে বলে। তো চলো বেরিয়ে যাই। তার আগে ভাবছি এইখানে কতগুলো মানি প্ল্যান্ট মতন হয়েছে, এগুলোকে কাটিং করে একটু বাথরুমে একটু দিয়ে রাখবো। বাথরুমে মানি প্ল্যান্ট রাখি আমি, ওটা চেঞ্জ করেছি, সেই জন্য এখান থেকে কাটবো। চলো গাছে জল দিয়ে নিই। বেশ জল খাওয়ার পরে গাছগুলোকে ঠিক এরকম দেখতে লাগছিল। কিছু গাছ বাইরে এনে রেখেছি। আসলে বর্ষাকালে আমি ঘরের ভেতর কোনো গাছই আর রাখি না। মনে হয় যে জলটুকু ওদের প্রাপ্য সেটুকুনি যেন ওদেরকে দিতে পারি। চলো, বাথরুম তো সাজানো হয়ে গেছে, এবার নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিই। আসলে হেয়ার কালার লাস্ট আগস্ট মাসে করেছিলাম, না জুলাই মাসে করেছিলাম, আবার কালারটা ফেড হয়ে গেছে। তোমরা বারবার জানতে চাও, বারবার ব্লগে বলি, এটা 2022 সাল থেকেই করে আসছি আমি। এই দেখো স্ট্রিক্সে সিনামন রেড, এই নাম্বারটা তোমরা দেখে কিনো। আর ভীষণ ভালোভাবে আমার
আমার ক্যারেক্টারের সাথে যায় এই কালারটা, সেই জন্য আমি এটা করি। যেহেতু আমার পাকা চুল রয়েছে সামনে এবং পেছনে, সেটা হওয়ারও একটা গল্প আছে জানো তো। ছোটোবেলায় মানে আমার মাথায় গরম জল পড়ে গেছিলো, দেন তারপরে তো ইনফেকশন হয়ে গিয়ে হয়েছিল। আচ্ছা, গ্লাভস কিন্তু এরকমভাবে লাগালে আর টাইটও থাকে, খুলে যায় না, যত বড়ই গ্লাভস হোক না কেন। আমি তোমাদের দেখাবো বলে জাস্ট কিছুটা ভিডিও করেছি, বাকিটা কিন্তু অফ ক্যামেরাই করেছি, না হয়তো এদিক ওদিক রেগে যেতে পারে। কালার একবার লেগে গেলে না আর উঠতে চায় না সহজে, আর সব কিছুই তো আমার একটু হোয়াইট প্যাটার্নের, সেই জন্য একটু যত্ন রাখতে হয়। এই দেখো, ব্রাশ দিয়ে কালারটাকে গুলে নেওয়ার পরে সাথে সাথে অ্যাপ্লাই করবো না, কিছুক্ষণ রেখে দিই, যখন অন্য কালার এসে যায় মিক্সিংয়ের মধ্যে তখন আমি অ্যাপ্লাই করি। বাকিটা আমি কিন্তু গ্লাভস পরেই করে নিয়েছি ব্রাশ রেখে দিয়ে। মোটামুটি অনেকক্ষণ রেখেছিলাম, 45 মিনিটের ওপরে। চুলটা এবার ড্রাই হয়ে গেছে, এবার আমি ওয়াশ করে দেব। চলো, স্নান টান সেরে ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে, আর তারপরে আমি আস্তে আস্তে করে একটু রেডি হতে শুরু করে দিই। একটা জিনিস আমি কিন্তু ভীষণভাবে মানি, সময়কে সমানভাবে মর্যাদা যদি না দাও, জীবনে তোমার কিচ্ছু হবে না, আর কোনো দিন তুমি কারোর জন্য কিছু করতেও পারবে না। আমাকে যে টাইম দেওয়া হয়েছিল আমি ঠিক সেই টাইম মতন পৌঁছে গেছিলাম, একদম এক্স্যাক্টলি সেই টাইমে, তার আগেও না পরেও না। আর আমি এই টাইমটা মেনটেন করি বলেই জীবনে এতগুলো কাজও করতে পারি। ও এই দেখো, সারাক্ষণ চালিয়ে রেখেছিলাম শুনানি শুনবো বলে, এই বিচারের সব কিছু বাদ রেখে একটা কথাই আমার মাথায় আসে, আমাদের যাদের মনুষ্যত্বে আঘাত লেগেছে তারাই আসলে এইটার প্রতিবাদ করছি, আর যাদের স্বার্থে আঘাত লাগছে তারা এই প্রতিবাদটাকে বন্ধ করে দিতে চাইছে। সমীকরণটা খুব সহজ হিসেব, এটা বুঝতে কারোর অসুবিধাও হওয়ার কথা না। আচ্ছা, আমি মেকআপটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি পরপর কীরকমভাবে আমি মেকআপ করি। একটু সানস্ক্রিন লাগানোর পরে স্ট্রোব ক্রিম লাগিয়ে নিয়েছি ভালো করে, বিশেষ কিছু আমি করি না। আর একটু লিপ গ্লস দিয়ে রাখলাম, কারণ ঠোঁটটা যাতে শুকিয়ে না যায়, স্নানের পর এসেছি তো। আমি সুগারের এই কনসিলার প্যালেটটা থেকে, মানে প্যালেট ঠিক না, স্টিকটার থেকে একটুখানি নিয়ে আমি আন্ডার আইটাকে ভালো করে কনসিল করে নিচ্ছি। এটাই আমি অ্যাজ আ ফাউন্ডেশনই ইউজ করছি। আর বাকি পোর্শনটা আমার এই ব্রাশ দিয়ে, মানে এই কাবুকি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব চড়া মেকআপ আমি করি না, যাতে আমার রাস্তায় বেরোলে ঘাম হলেও কষ্ট না হয়, সেই মতন করে আমি কিন্তু এই মেকআপটা করি। ফাউন্ডেশন দেওয়ার পরে আমি একটু কম্প্যাক্ট দিয়ে সেটাকে সেট করে নিচ্ছিলাম ভালো করে আন্ডার আইটাকে আর লিপের চারপাশটা। এবার আইব্রোসটাকে ভালো করে কম করে নিয়েছি, দেন আমার লিপ গ্লস দিয়ে আমি চিক টিন্ট করে নিয়েছি। আর বাকিটা তোমরা জানোই আমি এইভাবেই করি, আমি কোনো রকম এখানে পাউডার ব্লাশ ইউজ করিনি। তোমরা সবাই এটা জানতে চাও কি কোম্পানির ব্যবহার করি, এটা ডট অ্যান্ড কির। তোমরা চাইলে আলাদা আলাদা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। আর তারপরে আমি এখানে একদম সামান্য শেডস দিয়ে এটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছিলাম, মানে আই মেকআপটার খুব হালকার উপরেই রেখেছি। লোয়ার ল্যাশ লাইন আর আপার ল্যাশ লাইন ধরে কিন্তু আমি এরকমই একটা নিউট্রাল শেড রেখে তারপরে ভালো করে মাস্কারা লাগিয়ে নিয়েছিলাম। এইটা আমি কিছু করি বা না করি, মাস্কারাটা আমি ঠিক মতন লাগাই। আর তার সাথে সাথে এই আইল্যাশটাকে আমি কেটে দু টুকরো করে আমি যেগুলো ব্যবহার করি না, খুব হালকা করে লাগাই বা ব্যবহার করি, যাতে বোঝা না যায় যে আমি আইল্যাশ লাগিয়েছি। তো আমি অনেক বছর পর বা মাস পরে আমি আইল্যাশ ব্যবহার করছি নিজের চোখে। এই দেখো, ভীষণ হালকা, ভীষণ কমফোর্টেবল, এটাকে কেটে আমি ব্যবহার করেছি। আর যে কোনো আইল্যাশকে যদি কেটে তোমরা ব্যবহার করো তাহলে সেটা খুব ন্যাচারাল দেখতে লাগে। আমি সেক্ষেত্রে কিন্তু সবসময় ন্যাচারাল মেকআপ বা ন্যাচারাল লাইফস্টাইল বা ন্যাচারাল সব কিছুর উপরে খুব বেশি জোর দিই। আচ্ছা, এইটা কিন্তু আমার আগারোর, তোমরা বারবার জানতে চাইছো, লিঙ্ক চাইছিলে, আমি এই ভিডিওটাতে অ্যাটাচ করে দেব। এটা কিন্তু তোমার চুলটাকে সাথে সাথে হেয়ার ড্রাই করে দেবে, প্লাস স্মুথনেস এনে দেবে যখন তুমি ওটা দিয়ে আঁচড়াবে। আমি সুগারের লিপস্টিক কোনটা ব্যবহার করলাম দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর আমি তলার পোর্শনটাকেও হিট দিয়ে আর স্ট্রেট করে নিচ্ছিলাম। আর সামনের পোর্শনে চুলটাকে আমি বাউন্সি করার জন্য, যেহেতু আমার এই হেয়ার কাটটা নিজেরই বাড়িতে করা, সামনেরটা আমি লেয়ার কেটেছিলাম, তো সেটাকে ভালো করে বাউন্সিনেস আনার জন্য এরকম রোল করে নিয়ে আপলিফট করে টেনে তারপরে আমরা ছাড়বো। আমি কিন্তু এখানে পুরো হট দিইনি, এখানে আমি কিন্তু স্মুথ এয়ার সবসময় ব্যবহার করি, তাহলে চুলে সরাসরি হিটটাও ব্যবহার হচ্ছে না, আবার একটু গরমের জন্য চুলটা তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে। দেখো কি সুন্দর একটা ফ্লাফিনেস এসে গেছে, তাই না? আমার তো বেশ ভালো লাগে, এই কারণে আমার লেয়ার কাটটাকে পছন্দ। আর লরিয়েলের এই হেয়ার রিপেয়ার অয়েলটাকে কিন্তু আমি ব্যবহার করি হেয়ার প্রোটেকশনের জন্য, তো তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম।
আর সিঁদুর সামান্য যেটুকুনি দরকার, বাকি সাজ কমপ্লিট হয়ে গেছে। চলো, আমার নেক্সট চেঞ্জের জন্য এই জুকের ব্যাগটা নিয়েছি, নয়তো আমি আমার আলাদা একটা ক্লাস নিয়েছি শ্যুটের জন্য, ওখানে গিয়ে দেখা হচ্ছে বললাম বটে। এসে গেছি, আশাটা তোমাদের দেখানো হলো না কারণ অনেকগুলো কাজ ছিল। হাই কর লগে বল, হেয়ার স্টাইলটা করার আইডিয়াটা কে দিয়েছে? নিজের অনুপ্রেরণা। এই পশ্চিমবঙ্গে একার অনুপ্রেরণায় কিছু হয় না। তুই নীল সাদা পরে আছিস কিন্তু। ঠিক ঠিক, আমি তো প্রথমে চিনতেই পারিনি তোকে, হঠাৎ করে এটা কে? ঋত্বিকের মতন দেখতে, অথচ ঋত্বিক না। ইয়ে করে দাও তো, ছেড়ে দাও তো অরিগানোটা। অরিগানো চিলি পেস্ট। চাবিটা নিয়ে আসো, কম্পিউটার অফ করে দাও, আমি আর ঢুকবোই না। ফোনগুলো দাও। এসছে এই দুটো আপদ আবার এসছে, এখনো শুরু হয়নি। সমস্ত রকম আন্তর্জাতিক এই যে আমরা শুরু করছি, জার্সি পরে সেটা আমি আগে বুঝতে পারি না, জার্সি মেয়া তোর জীবনে প্রেম আছে তাই দুটো, ওর জীবনে কিছু নেই। হ্যাঁ রেডি রেডি, চল রোল ক্যামেরা অ্যাকশন। সিনেমাটোগ্রাফার আরেকবার যাব, চলো যাওয়া যাক তাহলে। গাইজ, আমরা এসেছি আজকে এখানে, আপনাদের মডেল শ্যুট চলছে সৈনিধির। আমি দীপ, এই জয়জিৎ, আর ওইখানে আছে আমাদের ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ঋত্বিক। তো দেখা হচ্ছে, বাই। যদি তোমার ফটোগুলো না দেওয়া হয় কি হবে? ইমোশনাল ব্ল্যাকমেইল করা চলছে এখন সৈনিধিকে। কেউ কাউকে কিছু দেয় না, আমরা তো অনেক কিছু আর্জি করছি, দাবি করছি, ঘড়ি রাখছে সে, ঘড়ি রাখছে। এখানে রোস্টিং শুরু হয়ে গেছে সৈনিধি। এই রাজ্যে কেউ কাউকে কিছু দেয় না। রোস্টিং কুইন সোহিনী গাঙ্গুলি। আরেকবার জয়জিৎ। রোস্টিং কুইন সোহিনী গাঙ্গুলি। আমি একটা জিনিস দেখাচ্ছি, এ দেখো, এটা জার্সি পরেছে। ভাই হ্যাঁ, এখানে তো প্রিন্ট আছে, দুটো মুখ আছে, এখানে কি আছে? ব্ল্যাক। কাট। আপনাদের সকলকে জানাই সাদর সম্মান। 2000 years later. কি মনে হচ্ছে শুটিং করা খুব সহজ কাজ? একটা শটকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ নিয়ে তারপর এডিটে সেগুলোকে জোড়া লাগিয়ে একটা 1 থেকে 1.5 মিনিটের ভিডিও তোমাদের সামনে রাখি। আর সেটা করা যে কি কঠিন কাজ, সেটা আমরা যারা এই কাজ করি তারাই হয়তো বুঝতে পারি। ওই 1.5 মিনিটের ভিডিও দেখে যতটা ভালো লাগে, আর এই 1.5 মিনিটের পেছনে যে একটা 1.5 ঘন্টা 2 ঘন্টা যায়, সেটা হয়তো বোঝানো যায় না কাউকেই। আসলে আমরা শিল্পীরা, আমরা যে পারিশ্রমিকটা নিই, সেটা যতটা আমরা সেই কাজটায় কর্মদক্ষ হিসেবে তার থেকেও বেশি নিয়ে, এই কারণে আমাদের সেই পরিশ্রমের সময়টা আমাদের যাচ্ছে সেই জন্য। এই যেমন ধরো এই ভাইটি, ওর হাতে এই যে ক্যামেরা, গিম্বেল, আরও সব গ্যাজেট রয়েছে, সেগুলো মিলিয়ে সব 4 লাখ টাকার উপরে তো হবেই। আর সেগুলো কাজ করানোর পরে যদি কেউ তার হাতে
একটা দিনের মজুরি হিসেবে 500 টাকা বা 1000 টাকা গুঁজে দেয়, তার চলবে বলো তো? স্যামসাংয়ের শ্যুটটা হয়ে গেছিলো, তারপরে ওখান থেকে বেরিয়ে টাইটানে এসেছি। এখানে এসেও বেশ একটু সময় লাগছিল, কারণ সব ক্যামেরা আবার নতুন করে রেডি করতে হবে। ওখানেই আমি কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম, আর সাথে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম। এইবারে এখানটা বাইরেটা এসছি, আবার ওই আগের মতন এন্ট্রি শটটা দেব বলে। এখনও দেখবে কতবার টেক দিতে হয়। তুমি দাঁড়িয়ে শুরু করো, তুমি আমি এখানে দেখো, আমি একবার রেজিস্টার করে নিই, আমি এখানে এসে দাঁড়ালাম, দিয়ে তারপর তুমি এরকম তোমার। আচ্ছা, এটা আরেকবার দাদা, তুমি একটু অন্যদিকে ঘুরে দেখো, না তো মনে হচ্ছে ওয়েট করে আছে। হ্যাঁ, আমি ওই জন্যই বলছি, মানে জাস্ট ওনাকে দেখে নি। তুমি ক্যাজুয়াল থাকো, তোমাকে এগোতে হবে না বেশি। ওকে, বেশি ঢুকে গেছে। শুটফুট হয়ে গেছে, এখন এখানে বসছি আমাদের অফিসে। এই দেখা সেক্সি পাটা দেখি দে একবার, ক্যাটরিনার মতো এরকম করে একবার 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 একবার। ওই লোমের কত দাম জানিস? আমরা যারা মেকআপ করি, আমাদের এক একটা মেকআপ প্রোডাক্টের কত দাম হয়, তোমরা হয়তো যারা মেকআপ কি প্রফেশনালি রাখো না, তারাও হয়তো ধারণা রাখতে পারো। তারপরেও আমাদের কাছে সাজার পরে যখন কেউ 1500 2000-এর মধ্যে সাজতে চায়, তখন নিজের জন্যও খুব করুণা হয় এবং বাকিদের জন্যেও। আসলে আমরা একটা ভুল পরিবেশে রয়েছি। আমাদের এই পরিবেশে ঠিক মতন কারুরই কোনো মর্যাদা দেওয়া হয় না। আমরা মেকআপ আর্টিস্টরা সঠিক ভ্যালু পাই না, আর ফটোগ্রাফার ভিডিওগ্রাফাররাও পাই না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। চলো, শ্যুট হয়ে গেছে, এখন আমি আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছি শ্বশুরবাড়ির পথে। চলে এসছে। আমাকে দেখে দূর থেকে ভাবছে এটা আমি তো সেজে আছি বলে, তারপর যেই দেখেছে আমি ঢুকছি, সাথে সাথে চলে এসছে। বাড়ি এসে দেখি খাবার কিছু নেই, কিছুটা ভাত ফ্রিজ থেকে বার করলাম, আমার নিজের কেনা বাটার ছিল, আর একটু আলু চোখা আমি আমার মতন দুপুরে সরিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেটা দিয়েই একসাথে মেখে গরম করে খেয়ে নিচ্ছি। সারাদিনের শেষে একটুখানি ভাত খেয়ে মনটা যেন ভরে, জানো তো, পেট যত না ভরে ভাত মুখে পড়লে। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল। আর একটা কথা সব সময় মাথায় রেখো যে 40 দিন হয়ে গেছে, এখনও কিন্তু তিলোত্তমাকে কোনো রকম বিচার দেওয়া হয়নি। তবে হ্যাঁ, বিচারের পথে আমরা আছি, ভুলে যেও না।